হ্যালো গাইজ, তাহলে আজকে থেকে আমি শুরু করতে চললাম এএনএম জিএনএম ও অন্য যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য জীববিদ্যা বায়োলজির বেসিক টু অ্যাডভান্স লেভেলের ক্লাস। আমরা মূলত এএনএম জিএনএম পরীক্ষাকে লক্ষ্য রেখে যাতে আমরা 100% কোশ্চেনগুলোর সমাধান করতে পারি তার জন্য ক্লাস 9-10কে বেসিক ধরে যতটুকু আমাদের অ্যাডভান্স বায়োলজি দরকার সেই সমস্ত ইনফরমেশনগুলো আমরা এই একটা ভিডিওর মধ্যেই পেয়ে যাব। তাহলে চলো আজকে থেকেই আমরা শুরু করে দিলাম ক্লাস। আমাদের প্রথম অধ্যায় জীবন ও তার বৈচিত্র্য, লাইফ অ্যান্ড ইটস ডাইভার্সিটি। আমাদের এই পৃথিবী তো বৈচিত্র্যে ভরপুর, তাই না? এই যে দেখো পৃথিবী হচ্ছে আমাদের বৈচিত্র্যে ভরপুর। এই পৃথিবীর মধ্যে এখনও পর্যন্ত আমাদের জানা যা তথ্য তাতে প্রায় 5 থেকে 50 মিলিয়ন জীব আছে। 5 থেকে 50 মিলিয়ন জীব আছে, কিন্তু এত জীবের মধ্যে আমরা শুধুমাত্র যাদের শনাক্ত করতে পেরেছি সেই সমস্ত জীবের সংখ্যা কিন্তু খুবই কম। 1.7 থেকে 1.8 মিলিয়ন জীব সম্পর্কেই আমরা আজ পর্যন্ত জ্ঞান অর্জন করতে পেরেছি, তাই না? ধীরে ধীরে আরও নতুন নতুন জীব আবিষ্কার হচ্ছে। এবার আমরা এই যে এত সমস্ত জীবের কথা বললাম, জীবন আমরা কাকে বলবো? জীবন কি? বৃদ্ধি, জনন, পরিব্যক্তি, বিবর্তন ইত্যাদি করতে সক্ষম প্রোটোপ্লাজমীয় যে বস্তু তাকে আমরা জীবন বলবো। বৃদ্ধিতে সক্ষম হবে, আর কি করবে? প্রজননে সক্ষম হবে, আর কি হবে? পরিব্যক্তিতে সক্ষম হবে, পরিব্যক্তি, আর কি করতে পারবে? বিবর্তনে সক্ষম হবে। এবং এই সমস্ত কিছু করতে সক্ষম প্রোটোপ্লাজমীয় বস্তুকে আমরা জীবন বলবো। এবার এই সমস্ত কিছু আমরা ডেফিনেশনের আকারে দেখে নেব। যেমন বৃদ্ধি, যদি জীবের আকার, আয়তন ও সূক্ষ্ম ওজন বৃদ্ধি পায় তাকে আমরা বলবো বৃদ্ধি। প্রজনন আমরা কাকে বলবো? যদি কোনো জীব নিজের মতোই বৈশিষ্ট্য সম্পন্ন অপ্রত্য জীব সৃষ্টি করে তাকে আমরা বলবো প্রজনন। পরিব্যক্তি অর্থাৎ মিউটেশন, যদি কোনো জীবের জিনের মধ্যে বড় পরিবর্তন দেখা যায় তাকে আমরা কি বলবো? পরিব্যক্তি বা মিউটেশন। বিবর্তন অর্থাৎ অভিযোজন, জীবকে বেঁচে থাকার জন্য, বংশবিস্তারের জন্য পরিবেশের সঙ্গে প্রতিনিয়ত পরিবর্তন সাধন করতে হয়। এই যে পরিবর্তন তাকে আমরা বলবো অভিযোজন বা বিবর্তন। ওকে, এবার আমরা স্লাইডগুলো দেখে নিই। আমাদের এই পৃথিবীতে প্রায় 5 থেকে 50 মিলিয়ন জীব রয়েছে। এর মধ্যে শুধুমাত্র আমরা 1.7 to 1.8 মিলিয়ন জীবকে শনাক্ত করতে পেরেছি। জীবন আমরা কাকে বলবো? বৃদ্ধি, প্রজনন, পরিব্যক্তি, বিবর্তন ইত্যাদি বৈশিষ্ট্য প্রকাশকারী প্রোটোপ্লাজমীয় বস্তুকে আমরা জীবন বলবো। ওকে, জীবনের বিভিন্ন বৈশিষ্ট্যের কথা আমরা আলোচনা করলাম। এবার সেই বৈশিষ্ট্যগুলো এক এক করে দেখে নিই। তাছাড়া আমরা একটা কথা বললাম প্রোটোপ্লাজম, তাই না? আমরা 8ম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত কোষের বিভিন্ন গঠন সম্পর্কে পড়েছি। হ্যাঁ, কোষের মধ্যে কি থাকে? উদ্ভিদ কোষের কথা বললে সবচেয়ে বাইরে থাকে তার কোষ প্রাচীর। কোষ প্রাচীরের ভিতরে কি থাকে? কোষ পর্দা। এবার কোষ পর্দার এই যে ভিতরের অংশ এটাকে আমরা কি বলবো? সাইটোপ্লাজম। এবং মাঝখানে কে থাকে? মাঝামাঝি জায়গায় নিউক্লিয়াস। তাহলে এই যে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস এই দুটোকে একসঙ্গে আমরা বলবো প্রোটোপ্লাজম। কি বলবো? প্রোটোপ্লাজম। এই দুটোকে একসঙ্গে আমরা বলবো প্রোটোপ্লাজম। এই হচ্ছে আমাদের প্রোটোপ্লাজমের ছবি। এটা হলো সাইটোপ্লাজম আর মাঝখানে আছে হচ্ছে নিউক্লিয়াস। এই হলো সাইটোপ্লাজম, এটা হলো নিউক্লিয়াস। এই দুটোকে একসঙ্গে আমরা বলবো প্রোটোপ্লাজম। কমন? তাহলে এই প্রোটোপ্লাজমীয় বস্তু হলো আমাদের জীবন বা জীব। ঠিক আছে, এবার বিভিন্ন বৈশিষ্ট্যগুলো সংজ্ঞার আকারে দেখব আমরা। যেমন প্রজনন ও বংশবৃদ্ধি। যে পদ্ধতিতে জীব নিজের মতো অপ্রত্য জীব সৃষ্টি করে তাকে প্রজনন বলে। প্রজননের মাধ্যমে জীব কী করতে পারে? প্রজননের মাধ্যমে জীব বংশবৃদ্ধি করতে পারে। দেখো এইভাবে নতুন অপ্রত্য জীব সৃষ্টি হচ্ছে। প্রজনন হলে নতুন অপ্রত্য জীব সৃষ্টি হয়, এর ফলে আমাদের বংশবৃদ্ধি ঘটে। এরপরে আমরা দেখব বৃদ্ধি। বৃদ্ধি কাকে বলে? জীবের আকার, আয়তন, সূক্ষ্ম ওজন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলা হয়।
আর সূক্ষ্ম ওজন বলতে আমরা কি বুঝি, যদি কোনো জীবকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 24 ঘন্টা ধরে উত্তপ্ত করা হয় তবে তার যে ওজন তাকে আমরা বলবো সূক্ষ্ম ওজন। চলন গমন জীবের অন্যতম একটা বৈশিষ্ট্য। চলন গমন কাকে বলা হয়, যদি কোনো জীব নির্দিষ্ট জায়গায় স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গের নড়াচড়া করে তাকে আমরা বলবো চলন। আর যদি কোনো জীব অঙ্গ প্রত্যঙ্গের নড়াচড়া করার সঙ্গে স্থান পরিবর্তন করে তাহলে তাকে আমরা বলবো গমন। এই যে চলনের উদাহরণ, যদি আমরা এই লজ্জাবতী গাছের পাতাকে স্পর্শ করি, লজ্জাবতী গাছের পাতা নুয়ে পড়ে, এটা হলো চলনের উদাহরণ। এবং বনচারালের ক্ষেত্রে আমরা জানি বনচারালের যে এই নিচের দুটো পত্রক তারা সবসময় ওঠানামা করতেই থাকে, এটা হলো বনচারালের প্রকরণ চলন কমন। এরপরে জীবের আরেকটা বৈশিষ্ট্য আমরা দেখব কি, বিপাক। বিপাক বলতে কি বোঝায়, প্রতিটি জীবের মধ্যে যে জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটে তাকে আমরা কি বলবো, বিপাক। বিপাক দুই ধরনের হয়, উপচিতি বিপাক ও অপচিতি বিপাক। যে বিপাকে জীবের সূক্ষ্ম ওজন বৃদ্ধি পায় তাকে বলবো উপচিতি বিপাক, যেমন পুষ্টি ও সালোক সংশ্লেষ। আর যে বিপাকে জীবের সূক্ষ্ম ওজন হ্রাস পায় তাকে বলবো অপচিতি বিপাক, যেমন শ্বসন ও রেচন। আচ্ছা, জীবের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে সাড়া প্রদান। জীব উত্তেজনায় সাড়া দিতে পারে। যেমন এইখানে মিস্টার বক্সার, তাকে বলা হয়েছিল আমরা কাশ্মীর নিয়ে নেব। এবার সেই রেগে গিয়ে সে কী বলছে, তুম দুধ মাঙ্গোগে হাম ক্ষীর দেঙ্গে, তুম কাশ্মীর মাঙ্গোগে হাম চির দেঙ্গে। তাহলে এই যে জীবের রেগে যাওয়া, এটাকে আমরা কি বলবো, উত্তেজনায় সাড়া দেওয়া। এটাকে জীবনবিজ্ঞানের ভাষায় বলা হয় সংবেদনশীলতা। আমরা জীবনবিজ্ঞানের যে প্রথম অধ্যায়, সেখানেই জীবনবিজ্ঞানের ক্লাস 10-এর মধ্যে আমরা এই চলন গমন সম্পর্কে পড়ে থাকি। উদ্দীপক কী, তাই না? পরিবেশের যেসব পরিবর্তন সাড়া প্রদানে সাহায্য করে, যাদের আমরা শনাক্ত করি তাদের বলবো উদ্দীপক। উদ্দীপকের প্রভাবে জীব কী দেয়, সাড়া দেয় বা প্রতিক্রিয়া প্রদান করে। এবং জীবের এই প্রতিক্রিয়া দেওয়ার ক্ষমতাকে আমরা কি বলবো, সংবেদনশীলতা। একে আমরা কি বলবো, সংবেদনশীলতা। সংবেদনশীলতা কমন। আচ্ছা, তারপরে কি আছে, পরিব্যক্তি। পরিব্যক্তি কাকে বলে, মিউটেশন। পরিব্যক্তি জীবের জিনের মধ্যে আকস্মিক কোনো পরিবর্তন হলে তাকে আমরা বলবো পরিব্যক্তি। যেমন আমরা দেখেছি করোনা ভাইরাসের ক্ষেত্রে, করোনা ভাইরাস কী করেছিল, বারবার জেনেটিক মেটেরিয়ালের পরিবর্তন করে নতুন নতুন ভেরিয়েন্ট আমরা করোনা ভাইরাসের দেখতে পেয়েছিলাম, ঠিক না? এটা ভেরিয়েন্ট আলাদা, এটার ভেরিয়েন্ট আলাদা, এটাকে আমরা বলবো পরিব্যক্তি। বিবর্তন পরিবেশে বেঁচে থাকার জন্য, বংশবিস্তারের জন্য জীবের মধ্যে যে গঠনগত, আচরণগত, শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটে তাকে আমরা কি বলবো, অভিযোজন। যেমন আমাদের অভিযোজনের ফলে অভিব্যক্তি ঘটেছে, তার ফলে আজকে আমরা সভ্য মানুষে পরিণত হয়েছি। মানুষ প্রথমে বাদরের মতো ছিল, 4 পায়ে হাঁটতো, ধীরে ধীরে তার অভিযোজন ঘটেছে, ধীরে ধীরে তার অভিযোজন ঘটে আজকে আমরা সভ্য মানুষে পরিণত হয়েছি, তাই না? আচ্ছা, তাহলে জীবনের এত বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করলাম। এবার আমরা জানবো জীবনের উৎপত্তি। জীবনের উৎপত্তি জানার আগে আমাদের জেনে নিতে হবে এই পৃথিবীর উৎপত্তি কোথা থেকে। আগে তো পৃথিবীর সৃষ্টি হবে, তারপর না জীবন সৃষ্টি হবে। আমাদের কাছে পৃথিবীর উৎপত্তি সম্পর্কে অনেকগুলো মতবাদই প্রচলিত আছে, তবে আমরা দুটো মতবাদের কথা পড়ব। কি কি সেগুলো? একটা হলো বিগ ব্যাং থিওরি, বিগ ব্যাং থিওরি। আর একটা হলো নেবুলার প্রজেক্ট। এই দুটো মতবাদের সম্পর্কে আমরা পড়ব। বিগ ব্যাং থিওরি অনুযায়ী কী ছিল, যে এই গোটা বিশ্বব্রহ্মাণ্ডটা ছিল একটা জ্বলন্ত আগ্নেয়পিণ্ড। হঠাৎ একটা বিস্ফোরণ হয়, সেই বিস্ফোরণের ফলে আমাদের এই গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, সূর্য, এই সমস্ত কিছুর সৃষ্টি হয়। এবং নেবুলার প্রজেক্ট অনুযায়ী কী হয়, আমাদের মহাকাশের যে ধূলিকণা সেগুলো ঘনীভূত হয়ে পৃথিবীর সৃষ্টি হয়। এই হলো আমাদের পৃথিবীর সৃষ্টির নেবুলার প্রকল্প। এই যে ঘটনাগুলো সেগুলো ঘটে প্রায় 4.6 বিলিয়ন বছর আগে। তাহলে পৃথিবী সৃষ্টি সম্পর্কে এই দুটো মতবাদ অনুযায়ী প্রায় 4.6 বিলিয়ন আগে পৃথিবীর সৃষ্টি হয়, এবং পৃথিবীতে প্রথম প্রাণের সৃষ্টি হয় 3.7 বিলিয়ন বছর আগে। 3.7 বিলিয়ন বছর আগে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়। এবার আমরা পৃথিবীতে প্রাণের সৃষ্টির সম্পর্কেও অনেকগুলো মতবাদ প্রচলিত আছে। তার মধ্যে আমরা সবচেয়ে গ্রহণযোগ্য যে মতবাদ, ওপারিন ও হেলডেনের মতবাদ, সে সম্পর্কে আলোচনা করব। বিজ্ঞানী ওপারিন ও হেলডেন জীবন সৃষ্টি সম্পর্কে তাদের মতবাদ দেন। 1924 সালে বিজ্ঞানী আলেকজান্ডার ওপারিন তার লেখা বই দ্য অরিজিন অফ লাইফ অন আর্থ,
এবং 1929 সালে জেবিএস হেলডেন রেশনালিস্ট অ্যানুয়াল নামক জার্নালে তাদের মতবাদ প্রকাশ করেন। কি ছিল সেই মতবাদ? তাদের মতবাদ অনুযায়ী পৃথিবী তো প্রথমত জ্বলন্ত আগ্নেয়পিণ্ড ছিল। সেই সময় পৃথিবীর তাপমাত্রা ছিল খুব বেশি। সেই সময় পৃথিবীর তাপমাত্রা প্রায় 5000 থেকে 6000 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এত তাপমাত্রায় কোনো পদার্থই স্বাভাবিক অবস্থায় ছিল না, সব কিছু ছিল অজৈব পদার্থ। এবং কিছু পদার্থ যেগুলো আজকের দিনে আমরা বায়ুমণ্ডলে দেখতে পাই, যারা মুক্ত অবস্থায় আছে, যেমন কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, এগুলো কিন্তু ওই সময় মুক্ত অবস্থায় ছিল না। এগুলো বিভিন্ন পদার্থের সঙ্গে অজৈব যৌগ রূপে অবস্থান করছিল। তাহলে ওই অবস্থায় পৃথিবীতে হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন এগুলো মুক্ত অবস্থায় ছিল না। এই সময় কী কী পাওয়া যেত? অজৈব যৌগ মিথেন, কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, সায়ানাইড, অক্সাইড ও জলীয় বাষ্প পাওয়া গিয়েছিল। এবারে আমরা আলোচনা করতে চললাম কিভাবে এই সমস্ত অজৈব পদার্থগুলো থেকে আজকের প্রাণের সঞ্চার ঘটেছে। এই যে সমস্ত অজৈব পদার্থগুলো ছিল, সেই অজৈব পদার্থগুলোর সঙ্গে মহাজাগতিক রশ্মি, বিদ্যুৎ স্ফুলিঙ্গ ও ইউভি রে এদের সংঘর্ষের ফলে, বিক্রিয়ার ফলে তৈরি হয় সরল জৈব যৌগ। কী কী? সরল শর্করা, অ্যামাইনো অ্যাসিড, ইথিলিন, এই সমস্ত পদার্থ তৈরি হয় কমন। এইবার এগুলো থেকেই তৈরি হয় জটিল জৈব যৌগ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে, প্রোটিন, ফ্যাট, নিউক্লিক অ্যাসিড। এরপরে এগুলো একসঙ্গে মিশে তৈরি করে জৈব যৌগের মিশ্রণ। কি তৈরি হয়? জৈব যৌগের মিশ্রণ। সঙ্গে পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে। পৃথিবী ঠান্ডা হওয়ার ফলে এই যে জলীয় বাষ্প ছিল, সেই জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করে মেঘের থেকে কি হয়? মেঘ সৃষ্টি হলে কি হবে? মেঘ থেকে হবে বৃষ্টি। বৃষ্টি থেকে সৃষ্টি হয় পৃথিবীতে সমুদ্রের। এইবার সেই সমুদ্রের জলের মধ্যে এই জৈব যৌগের যে মিশ্রণ, সেগুলো মিশে তৈরি করে একটা তরল গরম স্যুপ। সমুদ্রের জলের মধ্যে এই পদার্থগুলো মিশে যে জলীয় দ্রবণ তৈরি করেছিল তাকে আমরা কি বলবো? হট ডাইলুট স্যুপ বা তরল গরম স্যুপ কমন। এবার এই যে সমুদ্রের গরম জল অর্থাৎ তরল গরম স্যুপ, এর মধ্যে যে জৈব পদার্থের মিশ্রণগুলো ছিল সেগুলো মিশে একটা কোলয়েড জাতীয় পদার্থ তৈরি করে। এটাকে আমরা কি বলবো? প্রোটিন দ্বারা গঠিত, প্রোটিন ও বিভিন্ন জৈব পদার্থ দিয়ে গঠিত কোলয়েড জাতীয় যে পদার্থ তাকে আমরা বলবো কোয়াসারভেট। এটাকে বিজ্ঞানী ফক্স বলেছিলেন মাইক্রোস্ফিয়ার। এরপর আমরা দেখব প্রোটোশেল কী করে তৈরি হলো। এই কোয়াসারভেটের সঙ্গে যদি নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে যায় তাকেই আমরা বলেছিলাম প্রোটোশেল। এই প্রোটোশেল থেকেই প্রথম জীবের সৃষ্টি হয়। প্রথম যে জীবটা সেটা ছিল প্রোক্যারিওটিক কোষ। এরপরে তৈরি হয় বহুকোষী জীব, সেখান থেকে তৈরি হয় ইউক্যারিওটিক জীব কমন। এইভাবে আমাদের পৃথিবীতে প্রাণের সঞ্চার ঘটে। এবার এখানে আমরা একটা জিনিস দেখলাম, অ্যামাইনো অ্যাসিড এবং নিউক্লিক অ্যাসিড। এবার এই দুটো আমরা একটু আলোচনা করে নিই। তাছাড়া আমরা এই সরল শর্করা, ইথিলিন এগুলো সম্পর্কে মোটামুটি সবারই আইডিয়া আছে। এবার আমরা দেখব অ্যামাইনো অ্যাসিডের গঠন। এটা হলো অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার। অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কি কি গ্রুপ থাকছে? অ্যামাইনো অ্যাসিডের মধ্যে থাকে একটা COOH গ্রুপ অর্থাৎ কার্বক্সিল গ্রুপ, একটা থাকে অ্যামিনো গ্রুপ NH2 গ্রুপ, আর একটা থাকে সাইড চেন আর। অ্যামাইনো অ্যাসিডে একটি NH2 গ্রুপ, COOH গ্রুপ এবং একটা R গ্রুপ থাকে। এরপরে আমরা দেখব নিউক্লিক অ্যাসিড সম্পর্কে। নিউক্লিক অ্যাসিড বলতে আমরা যেটা বুঝে থাকি সেটা হলো DNA আর RNA, তাই না? DNA ও RNA-কে আমরা নিউক্লিক অ্যাসিড বলে জানি। এই হলো আমাদের ডিএনএর দ্বিতন্ত্রী গঠন, যেটা 1953 সালে বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক আমাদের দিয়েছিলেন। এই ডিএনএ হোক কিংবা RNA হোক, এরা যে উপাদানটি দিয়ে তৈরি তাকে আমরা বলবো নিউক্লিওটাইড। প্রতিটি নিউক্লিওটাইড আবার তিনটা অংশ দিয়ে গঠিত। প্রতিটি নিউক্লিওটাইড কী দিয়ে গঠিত? তিনটা অংশ দিয়ে গঠিত, তিনটা উপাদান দিয়ে গঠিত বলতে পারি আমরা। প্রতিটি নিউক্লিওটাইড তিনটি অংশ দিয়ে গঠিত। কি কি থাকে এর মধ্যে? এর মধ্যে থাকে শর্করা, এর মধ্যে থাকে ফসফেট, আর এর মধ্যে থাকে নাইট্রোজেন বেস। আর কি থাকে? নাইট্রোজেন বেস। ঠিক আছে।
এবার আমরা দেখে নেব একটা নিউক্লিওটাইডের স্ট্রাকচার। এই হলো আমাদের একটা নিউক্লিওটাইড একটা ফসফেট, সুগার আর একটা নাইট্রোজেন বেস দিয়ে গঠিত। ডিএনএর মধ্যে এই প্রতিটা নিউক্লিওটাইড পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটা স্ট্যান্ড তৈরি করে। এই হলো একটা নিউক্লিওটাইড, এই একটা নিউক্লিওটাইড, এই একটা নিউক্লিওটাইড পরস্পরের সঙ্গে যুক্ত থাকে এবং এদিকেও নিউক্লিওটাইডগুলো পরস্পরের সঙ্গে যুক্ত, ঠিক আছে। এবং এই মাঝখানে থাকে হচ্ছে নাইট্রোজেন বেসগুলো। আর আমরা এই যে নিউক্লিওটাইডের স্ট্রাকচারের মধ্যে শর্করার কথা বললাম, শর্করা বলতে পেন্টোজ শর্করা, এটা হলো পেন্টোজ শর্করা। ডিএনএ হোক কিংবা আরএনএ হোক দুটোর ক্ষেত্রেই পেন্টোজ শর্করা আরএনএতে যেটা থাকে তাকে আমরা বলবো রাইবোজ শর্করা, যেটা ডিএনএতে থাকে সেটাকে আমরা বলবো ডিঅক্সি রাইবোজ শর্করা। এবং ফসফেট ডিএনএ হোক কিংবা আরএনএ হোক উভয়ের ক্ষেত্রে একই, ফসফেট ডিএনএ আরএনএর ক্ষেত্রে একই। এবং নাইট্রোজেন বেসগুলো আবার আলাদা হয়। নাইট্রোজেন বেসগুলো প্রথমত দুই ধরনের, একটা হচ্ছে পিউরিন আর একটা হলো পিরিমিডিন। নাইট্রোজেন বেস প্রথমত দুই ধরনের, একটা হলো পিউরিন আর একটা হলো পিরিমিডিন। পিউরিন আবার দুই ধরনের, অ্যাডেনিন ও গুয়ানিন। পিউরিন দুই ধরনের, কি সেটা হলো অ্যাডেনিন আর গুয়ানিন। আমরা এইখানে দেখছি। চলো এবার আলোচনা করে নিই, তাহলে সুবিধা হবে। নিউক্লিক অ্যাসিড দুই ধরনের, ডিএনএ ও আরএনএ। 1953 সালে ডিএনএর যে দ্বিতন্ত্রী নকশা সেটা ওয়াটসন ও ক্রিক প্রবর্তন করেন। এতে বহু নিউক্লিওটাইড, যেটা নিউক্লিওটাইডের কথা আমরা বললাম, দ্বিতন্ত্রী স্ট্যান্ড পরস্পরকে পেঁচিয়ে অবস্থান করে। প্রতিটি নিউক্লিওটাইড পেন্টোজ শর্করা, নাইট্রোজেন বেস ও ফসফেট সহযোগে গঠিত। পেন্টোজ শর্করা ও নাইট্রোজেন বেসকে একসাথে আবার নিউক্লিওসাইড বলা হয়। প্রতিটি নিউক্লিওটাইড বিপরীত মেরু বিশিষ্ট হয়, অর্থাৎ 5' to 3' এবং 3' to 5'। কেমন ব্যাপারটা, এই যে আমাদের একটা ডিএনএর স্ট্রাকচার আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি 5', এখানে 3'। ওকে, আর নিচের দিকে এটা হলো 3', এটা হলো 5'। ঠিক আছে, এগুলো হলো সুগারের কার্বনের সংখ্যা। এবার আমরা দেখব এই পেন্টোজ শর্করা সম্পর্কে। ওকে, পেন্টোজ শর্করা এরা হয় 5 কার্বনযুক্ত। আরএনএতে কী থাকে? রাইবোজ শর্করা। ডিএনএ থাকে ডিঅক্সি রাইবোজ শর্করা। রাইবোজ শর্করায় 4টি হাইড্রোক্সিল গ্রুপ থাকে এবং ডিঅক্সি রাইবোজ শর্করায় 3টি হাইড্রোক্সিল গ্রুপ থাকে। এটাই মূলত পার্থক্য। এবং প্রত্যেকটাতে একটা সিএইচও গ্রুপ থাকবে। সিএইচও গ্রুপটার অস্তিত্ব আমরা চেইন অবস্থায় বুঝতে পারবো, রাউন্ড অবস্থায় বুঝতে পারবো না। এটা হলো রাইবোজ শর্করা, যেখানে 4টি হাইড্রোক্সিল গ্রুপ থাকবে। এটা 1টা 2টো 3টা 4টা। আর একটা সিএইচও গ্রুপ, এই হলো সিএইচও গ্রুপ। ঠিক আছে, এটাই যখন রাউন্ড ফিগারে চলে আসবে, এখানেও 4টা ওএইচ গ্রুপ আছে, 1টা 2টো 3টা 4টা। ঠিক আছে, এবং এই যে সিএইচও গ্রুপ সেটাকে আর বোঝা যাবে না। এরপরে আমরা দেখব ডিঅক্সি রাইবোজ শর্করা। এটা হলো ডিঅক্সি রাইবোজ শর্করা, এটা হলো ডিঅক্সি রাইবোজ শর্করা। এখানে 3টা হাইড্রোক্সিল গ্রুপ থাকবে, 1টা 2টো 3টা, এবং একটা সিএইচও গ্রুপ আছে। এটাই রাউন্ড ফিগারে করলে এরকম আমরা পাবো। এখানে 3টা হাইড্রোক্সিল গ্রুপ, 1টা 2টো 3টা, এবং একটা অক্সিজেন বেরিয়ে গিয়ে শুধুমাত্র হাইড্রোজেন পরমাণুটা থাকে। এটাই হচ্ছে ডিঅক্সি রাইবোজ, মানে অক্সিজেন বেরিয়ে গেছে। এরপরে আমরা দেখব ফসফেটের গঠন। এটি ডিএনএ আরএনএ উভয়ের জন্য একই। এতে হাইড্রোক্সিল গ্রুপ থাকে এবং 4টা করে কি থাকবে? অক্সিজেন পরমাণু থাকবে। এই হলো আমাদের একটা ফসফেট গ্রুপ কমন। এই হলো একটা ফসফেট গ্রুপ, এর মধ্যে একটা ওইচ আছে, এখানে অক্সিজেন আছে, এখানে অক্সিজেন আছে, একটা আর গ্রুপ আছে। ঠিক আছে, এরপর আমরা চলে গেলাম নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস আমরা পড়লাম। নাইট্রোজেন বেস দু প্রকার, পিউরিন ও পিরিমিডিন। পিরিমিডিনে একটি নাইট্রোজেন রিং আর পিউরিনে
দুটি নাইট্রোজেন রিং থাকে। পিউরিন মূলত পিউরিন দুই ধরনের, অ্যাডেনিন গুয়ানিন, আর পিরিমিডিন সাইটোসিন থাইমিন ও ইউরাসিল। একটা করে কার্বনিল গ্রুপ CO গ্রুপ দুটোতেই দেখা যায়, আর এতে একটা অ্যামিনো গ্রুপ দেখা যায়। পিউরিনে একটা অ্যামিনো গ্রুপও দেখা যায়, যেমনটা আমাদের পিকচারে আমরা দেখতে পাবো। কোথায়? আচ্ছা, এখানেই আমরা দেখছি, বড় করে দিলাম একটু। এই হলো আমাদের পিউরিন। পিউরিন হচ্ছে দুটো, অ্যাডেনিন আর গুয়ানিন। এতে আমরা NH2 গ্রুপ, এখানে NH2 গ্রুপ আর একটা কার্বনিল গ্রুপ দেখতে পাচ্ছি। আর পিরিমিডিন, এখানেও আমরা একটা NH2 গ্রুপ দেখতে পাচ্ছি, একটা কার্বনিল গ্রুপ দেখতে পাচ্ছি, কমন। এবার আমরা দেখব এই যে DNA RNAর মধ্যে বিশেষ করে একটা নিউক্লিওটাইডের মধ্যে যে বন্ধনগুলো তৈরি হচ্ছে। এবার আমরা তাহলে দেখব বন্ধনগুলো সম্পর্কে। এটা একটা নিউক্লিওটাইড, তাই না? এটা একটা নিউক্লিওটাইড, এই নিউক্লিওটাইডের সঙ্গে আরেকটা নিউক্লিওটাইড যুক্ত, তাদের মধ্যে কি বন্ধন আছে। আবার এটা হলো আমাদের সুগার, এটা হলো ফসফেট, এটা হলো নাইট্রোজেন বেস। এরা আবার নিজেদের মধ্যে কোন বন্ধন দিয়ে আবদ্ধ, এবং একটা নাইট্রোজেন বেস আরেকটা নাইট্রোজেন বেসের সঙ্গে কি বন্ধন দিয়ে আবদ্ধ, সেই বন্ধনগুলোর কথা আমরা এবার দেখব। এখানে সব লেখা আছে, দেখো। একটা শর্করা ও ফসফেট, এটা এস্টার বন্ড দিয়ে যুক্ত থাকে। শর্করা ও নাইট্রোজেন বেস গ্লাইকোসিডিক বন্ড দিয়ে যুক্ত থাকে। দুটি নিউক্লিওটাইড ফসফোডাইএস্টার বন্ড দিয়ে যুক্ত থাকে, এবং দুটি নাইট্রোজেন বেস পরস্পরের সঙ্গে হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত থাকে। AOT অর্থাৎ অ্যাডেনিন ও থাইমিনের মধ্যে দুটি হাইড্রোজেন বন্ড, এবং GOC অর্থাৎ গুয়ানিন ও সাইটোসিন পরস্পরের মধ্যে তিনটি হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত থাকে, কমন। এরপরে আমরা পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় বিভিন্ন টার্মগুলো দেখেছিলাম, যেমন কোয়াসারভেট, প্রোটোসেল, তরল গরম স্যুপ, এগুলো সম্পর্কে জেনে নিই। কোয়াসারভেট কাকে বলে? আদিম পৃথিবীতে সমুদ্রের গরম জলে অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, লিপিড, ফ্যাটি অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড একসঙ্গে জড়ো হয়ে যে কোলয়েড জাতীয় পদার্থ গঠন করেছিল তাকে আমরা বলবো কোয়াসারভেট। এটা কে বলেছিলেন? বিজ্ঞানী ওপারিন। এটাকে বিজ্ঞানী ফক্স বলেছিলেন মাইক্রোস্ফিয়ার। প্রোটোসেল কাকে বলে? কোয়াসারভেটের সঙ্গে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে যে আধিক্য সৃষ্টি করেছিল তাকে আমরা বলবো প্রোটোসেল। তরল গরম স্যুপ কাকে বলে? আদিম পৃথিবীতে সমুদ্রের গরম জলে প্রোটিন, ফ্যাট, লিপিড মিশ্রিত হয়ে যে দ্রবণ তৈরি করেছিল তাকে আমরা বলবো তরল গরম স্যুপ। এরপরে আরেকটা সংজ্ঞা দেখে নিই। প্রকরণ বলতে আমরা কি বুঝি? প্রতিটি প্রজাতির মধ্যে যে বৈশিষ্ট্যের পার্থক্য, ক্ষুদ্র ক্ষুদ্র পার্থক্য, তাকে আমরা বলবো প্রকরণ, কমন। এই গেল আমাদের পৃথিবীতে প্রাণের সৃষ্টি সম্পর্কে বিভিন্ন ইনফরমেশনগুলো। এবার আমরা এই অধ্যায়ে মূলত আলোচনা করছি কি নিয়ে? জীববিদ্যাকে নিয়ে, তাই না? এবার আমরা জীববিদ্যা সম্পর্কে কিছু ইনফরমেশন জেনে নিব, যে জীববিদ্যা আমরা কাকে বলবো। বিজ্ঞানের যে শাখায় জীবের রীতি, প্রক্রিয়া, বৈচিত্র্য নিয়ে আলোচনা করা হয় তাকে বলবো জীববিদ্যা। জীববিদ্যা, এই বায়োলজি শব্দটি কোন দেশ থেকে এসেছে? গ্রিক দেশ থেকে। কি শব্দ? বায়োস। বায়োস অর্থাৎ জীবন, লোগোস অর্থাৎ জ্ঞান। কে ব্যবহার করে নিয়ে বায়োলজি শব্দটি? ল্যামার্ক। এবার জীববিদ্যার কিছু শ্রেণীবিভাগ যেগুলো আমরা হয়তো জানি, যেমন হচ্ছে উদ্ভিদবিদ্যা, যেখানে উদ্ভিদ নিয়ে আলোচনা করা হবে। প্রাণীবিদ্যা, প্রাণী নিয়ে আলোচনা করা হবে। শারীরবিদ্যা, আমাদের শরীরের গঠন নিয়ে আলোচনা করা হবে। কলাবিদ্যা, আমাদের কোষ দিয়ে যে কলা গঠিত হয় সেই কলা বিজ্ঞান নিয়ে আলোচনা করা হবে। এরপরে বায়োনিক্স অর্থাৎ বায়োলজি ও ইলেকট্রনিক্সের সমন্বয়ে যে বিজ্ঞান গঠিত। প্রত্ন জীববিদ্যা, যেখানে জীবাশ্ম নিয়ে আলোচনা করা হবে। নৃবিদ্যা, যেখানে মানুষের উৎপত্তি নিয়ে আলোচনা করা হবে। এরপরে আছে কিছু ফলিত জীববিদ্যা, অর্থাৎ জীববিদ্যাকে কাজে লাগিয়ে আমরা যে বিজ্ঞান পাই, যেমন কৃষিকাজ। কৃষিকাজে আমরা জীববিদ্যাকে ব্যবহার করতে পারি। উন্নত বীজ আবিষ্কার করা, এতে আমাদের ফসল বৃদ্ধি পেয়েছে। তারপর হচ্ছে মৎস্য চাষ, পোলট্রি চাষ, এগুলো হচ্ছে ফলিত জীববিদ্যার উদাহরণ। এবার যে টার্মগুলো আমাদের জানা দরকার সেগুলো এখানে লেখা আছে। বায়োনিক্স, জীববিদ্যা ও ইলেকট্রনিক্সের সহযোগে গঠিত জীববিদ্যাকে, জীবনবিজ্ঞানের শাখাকে বায়োনিক্স বলবো। প্রত্নজীববিদ্যা, জীবনবিজ্ঞানের যে শাখায় জীবাশ্ম নিয়ে আলোচনা করা হয় তাকে প্রত্নজীববিদ্যা বলবো। নৃবিদ্যা, জীবনবিজ্ঞানের যে শাখায় মানুষের উৎপত্তি, অভিব্যক্তি, সভ্যতা নিয়ে আলোচনা করা হয় তাকে নৃবিদ্যা বলবো। এবার কিছু উন্নত ফলনশীল বীজ, ফলিত জীববিদ্যার যে প্রয়োগ, উচ্চ ফলনশীল বীজ, যেমন ধানের উচ্চ ফলনশীল বীজ কি? IR8, IR20, পুষা, জয়া, জগন্নাথ। গমের সোনালিকা, কল্যাণ, সোনা ও জনক। এবং ভুট্টার ব্রিটিশ জহর ও সোনা। এবার আমরা আলোচনা করব নতুন একটা বিষয় নিয়ে,
টক্সোনমি কী স্যার টক্সোনমি? এই টক্সোনমি বোঝার আগে আমরা একটা গল্প দেখে নিই। আমাদের বাড়িতে আমরা দেখি যে নতুন একটা সদস্যের যদি জন্ম হয়, নতুন একটা সদস্যের যদি জন্ম হয়, কি ফুটফুটে সুন্দর বাচ্চাটার জন্ম হয়েছে, তাহলে আমাদের বাড়ির সদস্যদের মধ্যে কি আনন্দ কৌতূহল, তাই না? দেখো সবাই খুব সুন্দর নাচানাচি করছে, সঙ্গে এরা আবার কি করে এই বাচ্চাটি জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে তার বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা শুরু করে দেয়। যেমন কেউ বলে থাকে বাবার নাকটা তো দাদুর মতো হয়েছে, বাবার চোখগুলো তো মায়ের মতো হয়েছে, বাবার হাতগুলো তো বাবার মতো হয়েছে। বিভিন্ন ধরনের ভাবে একে আমরা শ্রেণীবিভাগ করতে থাকি এবং তার নামকরণ করে থাকি। আবার তার যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আমরা চিহ্নিতকরণ করার চেষ্টা করি। তাহলে এইভাবে আমরা এই যে নতুন একটা সদস্যকে ক্লাসিফাই করার চেষ্টা করলাম, তার নামকরণ করলাম, শ্রেণীবিভাগ করলাম, এটাকেই আমরা বলবো কি টক্সোনমি। অর্থাৎ পৃথিবীতে এই যে অসংখ্য জীব আছে, সেই জীবের মধ্যে থেকে কোনো একটা জীবকে কোন শ্রেণীতে রাখবো, কোন জায়গায় রাখবো, কার সঙ্গে এর বৈশিষ্ট্যগুলো সাদৃশ্য পাবে, এটা একটা স্ট্রাকচার ওয়েতে করাটাই হচ্ছে টক্সোনমি। যেমন আরেকটা উদাহরণ আমরা দেখি, যেমন আমরা লাইব্রেরির কথা বলি। লাইব্রেরির মধ্যে যদি সব বইগুলো এলোমেলোভাবে সাজানো থাকতো, তাহলে কেউ যদি হঠাৎ বায়োলজির কোনো একটা বই লাইব্রেরিয়ানের কাছ থেকে চায়, তাহলে সে দিতে পারবে না। কিন্তু লাইব্রেরিতে কী থাকে, সব বইগুলো স্ট্রাকচার ওয়েতে লিখে লিখে রাখা থাকে, তাই না? এতে কী হয় যে কেউ কোনো বই চাইলেই হঠাৎ আমরা শুধুমাত্র ওই নির্দিষ্ট কক্ষে যাব এবং সেখান থেকে বইটা বের করে দিতে পারবো। কমন এরকমই হচ্ছে টক্সোনমি, যেখানে আমাদের এই জীবগুলোকে স্ট্রাকচার ওয়েতে তাদের বৈশিষ্ট্য অনুযায়ী সাজিয়ে রাখা আছে। তাহলে টক্সোনমি কি বিজ্ঞানের যে শাখায় আমরা জীবের নামকরণ, শ্রেণীবিন্যাস ও শনাক্তকরণ নিয়ে আলোচনা করব, তাকে আমরা বলবো টক্সোনমি। ওকে, এই টক্সোনমি কথাটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী অগাস্টিন পি দ্য কন্ডোল এবং টক্সোনমির জনক বলা হয় ক্যারেলাস লিনিয়াসকে। ঠিক আছে, তো আমরা এবার কি পড়ব, টক্সোনমি কথাটি প্রথম ব্যবহার করেন কে? টক্সোনমি কথাটি ব্যবহার করেন কোন বিজ্ঞানী, এর অর্থ কী? অগাস্টিন পি দ্য কন্ডোল প্রথম টক্সোনমি কথাটি ব্যবহার করেন। এটি একটি গ্রিক শব্দ যার অর্থ বিন্যাসবিধি। টক্সোনমি বা বিন্যাসবিধি কাকে বলে? জীবনবিজ্ঞানের যে শাখায় জীবের নামকরণ, শনাক্তকরণ ও শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করা হয় তাকে আমরা বলবো টক্সোনমি। এবার যারা এই জীবনবিজ্ঞান নিয়ে কিছু কাজ করেছিলেন জীবের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে, তাদের সম্পর্কে আমরা কিছু ইনফরমেশন জেনে নিই। যেমন চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে বা চিকিৎসা বিজ্ঞানের জনক কাকে বলা হয়? হিপোক্রেটাসকে। প্রাণীবিদ্যার জনক কাকে বলা হয়? অ্যারিস্টটলকে। উদ্ভিদবিদ্যার জন্য কাকে বলা হয়? থিওফ্রাটাসকে। বিন্যাসবিধির জন্য কাকে বলা হয়? ক্যারেলাস লিনিয়াসকে। জীবনবিজ্ঞানের জন্য কাকে বলা হয়? এটাও অ্যারিস্টটলকে। তাদের লেখা কিছু বই, হিস্টোরিয়া প্ল্যান্টেরাম, থিওফ্রাটাস, ন্যাচারালিস হিস্টোরিয়া প্লিনি দ্য এল্ডার, সিস্টেমা নেচুরি, যেটা কিন্তু 2023 মনে হয় আসছিল। সিস্টেমা নেচুরি কার লেখা? ক্যারেলাস লিনিয়াস। এবং স্পেসিস প্ল্যান্টেরাম কার লেখা? ক্যারেলাস লিনিয়াসেরই লেখা। তো টক্সোনমির উপাদানগুলো কি কি? টক্সোনমির উপাদানগুলো হলো তিনটি: শনাক্তকরণ, নামকরণ ও শ্রেণীবিভাগ। এবার টক্সোনমির গুরুত্ব কী? কেন আমরা টক্সোনমি পড়ব? টক্সোনমি গুরুত্ব হচ্ছে বৈচিত্র্যময় জীবজগতে বর্তমান বিভিন্ন প্রকার জীবদের সম্পর্কে জ্ঞান আরোহণ করা সহজ হয়। পৃথিবীর অগণিত জীব থেকে তাদের পৃথকীকরণ, শনাক্তকরণ করা সহজ হয়। জীবের দ্বিপদ নামকরণ, এই দ্বিপদ নামকরণের জনক কিন্তু ক্যারেলাস লিনিয়াস। টক্সোনমির জ্ঞান থেকে আমরা জীবের পূর্বপুরুষ অনুন্নত ছিল, তার বিবর্তন ইত্যাদি সম্পর্কে জানতে পারি। নতুন কোনো জীব যদি আবিষ্কৃত হয় তাকে চিহ্নিতকরণ করা সহজ হয়, তাকে বৈশিষ্ট্যকরণ করা সহজ হয়। ওকে, এবার দেখা গেল এই টক্সোনমি অর্থাৎ জীবের বিন্যাসবিধি, শ্রেণীবিন্যাস করার ক্ষেত্রে আমরা পৃথিবীর সমস্ত জীবকে বিভিন্ন স্তরে স্তরে ভাগ করে রেখেছি। তারপরে পার্টিকুলার কোনো একটা জীবের আমরা শ্রেণীবিন্যাস করতে পেরেছি। এই যে জীবকে স্তরে স্তরে ভাগ করা যে ধাপগুলো আছে, সেগুলোকেই আমরা বলবো টক্সোনমিক হায়ারার্কি বা ট্যাক্সন। ওকে, এটা একটা উদাহরণের সাহায্যে আমরা ভালোভাবে বুঝে নিই। যেমনটা হচ্ছে, ধরলাম কি একটা বিদেশি লোক আমাকে পার্টিকুলারলি কোনো একটা ঠিকানা জিজ্ঞাসা করলো। ঠিক আছে, সে অন্য কোনো মহাদেশের হতে পারে। তাহলে কিভাবে আমি তাকে ওই আমার বাড়ির আশেপাশে কোনো একটা ঠিকানা বলতে পারি? কিভাবে বলবো? আমি প্রথমত বলবো যে সেই ঠিকানাটা এইভাবে:
আমাদের এই যে পৃথিবী আর্থ, হ্যাঁ, আর্থের মধ্যে অনেকগুলো মহাদেশ আছে, মূলত 7টা মহাদেশ আছে, তার মধ্যে এশিয়া একটা। এবার এশিয়ার মধ্যে অনেকগুলো দেশ আছে, তার মধ্যে আমাদের ভারতবর্ষ একটা, ঠিক আছে। এবার ভারতবর্ষের মধ্যে অনেকগুলো রাজ্য আছে, তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল একটা। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অনেকগুলো জেলা আছে, তার মধ্যে মালদা একটা। মালদার মধ্যে অসংখ্য সিটি আছে, যে কোনো একটা সিটির নাম বললাম। তারপরে সেই সিটির মধ্যে অনেকগুলো ব্লক পাবো, সেই ব্লকের নাম বললাম। এরপরে ওই ব্লকের নির্দিষ্ট একটা গ্রামের ঠিকানা সে জানতে চেয়েছিল, সেই ঠিকানাটা আমি তাকে বললাম। এইভাবে আমরা একটা উদ্দিষ্ট ঠিকানায় পৌঁছে যেতে পারি। ঠিক এরকমই আমাদের এই টক্সোনমিক হায়ারার্কির ধাপগুলো, এই যে টক্সোনমি হায়ারার্কি ধাপগুলো আছে, এই যে আমি এশিয়ার কথা বললাম, সেটাকে আমরা কার সঙ্গে তুলনা করব? আমরা সেটাকে তুলনা করব রাজ্যের সঙ্গে, কমন। এরপরে আমি এই যে ইন্ডিয়ার কথা বললাম, অর্থাৎ এশিয়ার মধ্যে অনেকগুলো দেশ আছে, তার মধ্যে একটা হলো ভারতবর্ষ। এরকম রাজ্যের মধ্যে অনেকগুলো পর্ব থাকে। রাজ্যের মধ্যে এবার কি থাকবে? পর্ব থাকবে, ঠিক আছে। তারপরে ইন্ডিয়ার মধ্যে আবার অনেকগুলো রাজ্য আছে, তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল একটা। এরকম পর্বের মধ্যে আবার অনেকগুলো শ্রেণী থাকবে। পর্বের মধ্যে কি থাকবে? শ্রেণী থাকবে। তারপরে কি বললাম? ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অনেকগুলো জেলা আছে, তার মধ্যে মালদা একটা। তো শ্রেণীর মধ্যে আবার কি থাকবে? বর্গ থাকবে। শ্রেণীর মধ্যে কি থাকবে? বর্গ থাকবে। মালদার মধ্যে অনেকগুলো সিটি আছে, এরকম বর্গের মধ্যে আবার কি থাকবে? গোত্র থাকবে। গোত্র থাকবে, ওকে। বর্গের মধ্যে কি থাকবে? গোত্র থাকবে। আবার সিটির মধ্যে অনেকগুলো ব্লক আছে, এরকম গোত্রের মধ্যে কি থাকবে? গণ থাকবে। এরপরে ব্লকের মধ্যে নির্দিষ্ট গ্রাম, এরকম নির্দিষ্ট গণের মধ্যে কি থাকবে? স্পেসিস, যেটাকে আমরা বলবো প্রজাতি। প্রজাতি। এই হচ্ছে আমাদের টক্সোনমিক হায়ারার্কির 7টা স্টেপ: রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্রগণ, প্রজাতি। এইগুলো হচ্ছে আমাদের সেই ধাপ টক্সোনমি হায়ারার্কির। একটু ছোট করে দিই, হ্যাঁ, এইগুলো হচ্ছে ধাপগুলো। দেখো, উদ্ভিদের ক্ষেত্রে, প্রাণীদের ক্ষেত্রে কিংডম, তারপরে ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস। রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, ঠিক আছে। আর উদ্ভিদের ক্ষেত্রে যেখানে ফাইলাম আছে উদ্ভিদের ক্ষেত্রে, সেটাকে আমরা বলি ডিভিশন। সেটাকে আমরা বলি ডিভিশন। এই টক্সোনমিক হায়ারার্কিতে আমরা যত উপর থেকে নিচের দিকে আসব, জীবের সংখ্যা কিন্তু হ্রাস পেতে থাকবে, আর জীবের মধ্যে যে কমন ক্যারেক্টার সেটা বাড়তে থাকবে। জীবের মধ্যে কমন ক্যারেক্টার বাড়তে থাকবে আর সংখ্যা হ্রাস পেতে থাকবে। কারণ সমস্ত জীবগুলোকে আমরা প্রথমত রাজ্যে ভাগ করব। আমাদের টোটাল 5টা রাজ্যের কথা আমরা পড়ব। তারপরে তাদেরকে আবার পর্বে ভাগ করব, ফাইলামে ভাগ করব, আবার তাদেরকে ভাগ করব শ্রেণী, ক্লাসের মধ্যে। তো জীবের সংখ্যা তো ধীরে ধীরে কমবে, তাই না? তারপরে অর্ডারে ভাগ করব, তারপরে ফ্যামিলিতে ভাগ করব, তারপরে জেনাসে ভাগ করব, তারপরে স্পেসিসে ভাগ করব। এটা একটা আমরা একদম পার্টিকুলার উদাহরণের মাধ্যমে বুঝে নিই। যেমনটা এখানে আমি করে রেখেছি যে আমাদের 5টা রাজ্যের কথা আমরা পড়ব। এটা মোটামুটি সবারই জানা আছে, হুইটেকারের 5টা রাজ্য। কী কী সেগুলো? মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জি, অ্যানিমিলিয়া আর প্ল্যান্টি। এই 5টা রাজ্যের মধ্যে কোনো একটা প্রজাতিতে পৌঁছাতে হলে, প্রজাতি যেমন ধরো আমি বললাম সিংহ, সিংহ একটা প্রজাতি, তারপরে চিতা একটা প্রজাতি। এই প্রজাতিতে পৌঁছাতে হলে এরা তো সবাই প্রথমত প্রাণী, অ্যানিমিলিয়া। এখান থেকে কি করে আমরা প্রজাতিতে পৌঁছাতে পারবো? দেখো, আমাদের রাজ্য হলো কি? অ্যানিমিলিয়া। একে আমরা যখন পর্বে ভাগ করব, এটা হলো আমাদের রাজ্য। এরপরে আমরা কিসে ভাগ করব? পর্বতে। পর্বতে যখন ভাগ করব তখন দেখা গেল বিশেষ করে পর্বতে আমরা কিভাবে ভাগ করে থাকি? মেরুদণ্ডের সাপেক্ষে। যাদের মেরুদণ্ড আছে তাদের আমরা বলবো কর্ডাটা, যাদের মেরুদণ্ড নেই তাদের আমরা বলবো নন কর্ডাটা, কমন। এরপরে এই যে কর্ডাটার মধ্যেও এবার অসংখ্য জীব আছে, তাই না? তো এদেরকে এবার আমরা ভাগ করব কিসে? শ্রেণীতে।
কর্ডাটার মধ্যে অনেক শ্রেণীর জীব আছে, বিভিন্ন বৈশিষ্ট্যের জীব আছে, উভচর আছে, ম্যামেলিয়া আছে, পক্ষী আছে, এদের বৈশিষ্ট্য আলাদা আলাদা, কিন্তু সবাই কর্ডাটা, কারণ সবার মেরুদণ্ড ছিল। তো কর্ডাটা যেটা পর্ব ছিল, পর্বকে আমরা শ্রেণীতে ভাগ করলাম। এরপরে দেখো এই যে আমাদের ম্যামেলিয়া শ্রেণী আছে, এই শ্রেণীকে এবার আমরা ভাগ করব আবার বিভিন্ন ভাগে। তাদের মোড অফ নিউট্রিশন এবং তাদের শারীরিক গঠন এই অনুযায়ী ম্যামেলিয়া অর্থাৎ কোনো একটা যে শ্রেণী তাকে আমরা বিভিন্নভাবে কিসে ভাগ করি, শ্রেণীকে ভাগ করি আবার আমরা গোত্রতে, না শ্রেণীকে কিসে ভাগ করি আমরা বর্গতে, বর্গতে শ্রেণীকে ভাগ করি বর্গতে, এগুলো হচ্ছে বর্গ। শ্রেণীকে কিসে ভাগ করি বর্গতে, যেমন প্রাইমেটস এটা হলো মানুষের শ্রেণী, ইনসেক্টিভোরাস আবার কার্নিভোরাস এটা হচ্ছে মাংসশাসী, ঠিক আছে, এটা হলো পতঙ্গভোগী। আর প্রাইমেটস অর্থাৎ মানব জাতি আমরা তো সর্বভুক, তাই না, যদিও শুধুমাত্র খাবারের উপর ভিত্তি করে না, জীবের গঠন অনেক কিছু অনুযায়ী আমাদের এই ম্যামেলিয়ার যে শ্রেণী তাকে বর্গে ভাগ করা হয়, ঠিক আছে। এবার একটা বর্গ আমি তুললাম, সেটা হলো কার্নিভোরাস, ঠিক আছে। এই বর্গকে এবার কিসে ভাগ করা হবে গোত্রতে, বর্গকে আমরা কিসে ভাগ করব গোত্রতে। এখানে ছিল বর্গ, বর্গকে এবার আমরা গোত্রতে ভাগ করব। কার্নিভোরাস অর্থাৎ মাংসশাসী, এবার মাংসশাসী প্রাণী তো অনেক আছে, তাই না, যেমন ধরো কি আমরা বলতে পারি, চিতাবাঘ, সিংহবাঘ, বাঘ, অনেক কিছু আছে, কুত্তা মানে কুকুর, এরা সবাই মাংসশাসী। এবার তাদের একটা বৈশিষ্ট্য নেওয়া হলো কি দাঁতের গঠন, ক্যানাইন দাঁতের গঠন, সেই অনুযায়ী আরও অন্য বৈশিষ্ট্য অনুযায়ী এই যে কার্নিভোরাস আছে তাদেরকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটাকে আমরা বলবো ফ্যালিডি আর একটাকে বলবো ক্যানিডি, ঠিক আছে, ফ্যালিডি আর ক্যানিডি। এই ফ্যালিডি আর ক্যানিডি, ফ্যালিডির মধ্যে তাহলে এইটা হলো আমাদের গোত্র। এবার গোত্রকে, এই যে গোত্র ফ্যালিডি, সেই গোত্রের মধ্যে অসংখ্য জীব থাকবে, গোত্রকে এবার আমরা কিসে ভাগ করব গণ, গণকে কিসে ভাগ করব প্রজাতি, গণকে ভাগ করব প্রজাতিতে। তাহলে এই যে ফ্যালিডি গোত্র আছে তার মধ্যে অসংখ্য জীব আছে, তার মধ্যে দুটো আমি লিখেছি, একটা হচ্ছে প্যান্থেরা আর একটা হচ্ছে ফেলিস। এটা কি, এটা হলো গণ। এরপরে প্যান্থেরার মধ্যে আবার অসংখ্য জীব আছে, তার মধ্যে লিও হলো এক প্রজাতির জীব, লিও, আর টাইগ্রিস হলো এক প্রজাতির জীব। এই লিও অর্থাৎ সিংহরা, সিংহ প্রজাতির, সিংহের যে প্রজাতি সেটা হলো লিও, কেমন সিংহের, সেই জন্য বিজ্ঞানসম্মত কি নাম হয় কি প্যান্থেরা লিও। সাধারণত জীবের বিজ্ঞানসম্মত নাম এই গণ আর প্রজাতি এই দুটো দিয়ে গঠিত। প্যান্থেরা টাইগ্রিস বললে আমরা কি বুঝবো বাঘকে, প্যান্থেরা লিও বললে আমরা কি বুঝবো, প্যান্থেরা লিও সেটা হলো সিংহ, প্যান্থেরা টাইগ্রিস হলো বাঘ, বোঝা গেছে। তাহলে আমরা দেখতে পেলাম যে নিচে সবচেয়ে নিচে কে আছে প্রজাতি, প্রজাতি আমরা কাকে বলতে পারি, প্রজাতি মধ্যে যে সমস্ত জীবগুলো থাকবে তাদের মধ্যে একদম সব কিছুর মিল থাকবে, একদম কমন ক্যারেক্টার থাকবে, তাদের জিনগত মিল থাকবে, তারা একে অপরের সঙ্গে সন্তান উৎপন্ন করতে পারবে জনন প্রক্রিয়ার মাধ্যমে, তাই না। কিন্তু প্রজাতির মধ্যেও তো বিভিন্ন বিভিন্ন প্রজাতি আছে, যেমন বাঘ একটা প্রজাতি, সিংহ একটা প্রজাতি, তাদের মধ্যে তো কখনো জিনগত মিল সামান্য কিছু থাকলেও জননগত যে প্রক্রিয়া সেটা দেখা যায় না, বাই চান্স ওটা আলাদা ব্যাপার, কিন্তু সেটা দেখা যাবে না। এইভাবে আমরা এই বায়োলজিক্যাল যে হায়ারার্কি অর্থাৎ টক্সোনমিক যে হায়ারার্কি সেটা যে ধাপগুলো সেটা বুঝতে পারলাম। চলো তাহলে টক্সোনমিক হায়ারার্কির সংজ্ঞা আমরা দেখিনি। হায়ারার্কি কাকে বলে, বিভিন্ন এককের সাহায্যে জীবকে সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তরে অন্তর্ভুক্ত করাকে হায়ারার্কি বলে। যে শ্রেণীবিন্যাসের কাঠামোতে নিচের স্তরের কয়েকটি জীবগোষ্ঠী উপরের স্তরের একটি জীবগোষ্ঠীর অন্তর্ভুক্ত হয় তাকে হায়ারার্কিয়াল শ্রেণীবিন্যাস বলে। এর 7টা ধাপ: রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। কমন দ্বিপদ নামকরণের জনক বলেছিলাম ক্যালোস লিনিয়াস।
এবার আমরা মূলত যেটাকে পড়ব সেটা হলো রাজ্যকে নিয়ে। রাজ্য, পর্ব আর শ্রেণী। যখন আমরা রাজ্যগুলো বিস্তারিত আলোচনা করব তখন সেগুলোকে পর্বে আমরা ভাগ করব এবং পর্বগুলোর কেই ভাগ করব আবার শ্রেণীতে। এতদূর পর্যন্ত আমাদের কঠোরভাবে পরিশ্রম করে পড়তে হয় এবং যেটা বিজ্ঞানসম্মত নাম তার জন্য গণ আর প্রজাতি এই দুটোকে মনে রাখতে হয়। আর যেটা বর্গ আর গোত্র সেটা হয়তো অতটা আমাদের কাজে লাগে না, উঁচু ক্লাসের জন্য কাজে লাগতে পারে। ওকে, এইবার আমরা সর্বপ্রথম রাজ্যকে নিয়ে বিস্তারিত আলোচনা করব, তারপরে রাজ্যের মধ্যে যে পর্ব থাকবে, শ্রেণী থাকবে, সেগুলো আস্তে আস্তে আলোচনা করব। তাহলে প্রথমত আমরা এবার আলোচনা করতে চললাম 5 কিংডম ক্লাসিফিকেশনের কথা। আগে আমরা জেনে নিই এই যে ক্লাসিফিকেশন, জীবকে রাজ্যে ভাগ করা, এটা কি আধুনিক কাল থেকে শুরু হয়েছে নাকি প্রাচীন কাল থেকেই এর সূচনা ছিল? তো আমরা যদি দেখি আমাদের যে জীবকে ক্লাসিফিকেশন করার ইতিহাস সেটা কিন্তু অনেক প্রাচীন। আমাদের বেদ, উপনিষদ, ছান্দোগ্য উপনিষদ, তারপর সুশ্রুত সংহিতা, এখানেও জীবকে শ্রেণীবিন্যাস করার আমরা নমুনা পেয়ে থাকি। কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতিতে জীবকে শ্রেণী বিন্যাস করার যে ইতিহাস সেটা শুরু হয় এরিস্টটলের আমল থেকে। এরিস্টটল সর্বপ্রথম এই লিভিং অর্গানিজমকে 2 ভাগে ভাগ করেন, একটা হচ্ছে অ্যানিম্যাল আর হলো প্লান্টস, অর্থাৎ উদ্ভিদ ও প্রাণী। প্রাণীদের তিনি 2 ভাগে ভাগ করেন, কিসের উপর ভিত্তি করে? আরবিসির উপর ভিত্তি করে। আরবিসির উপর ভিত্তি করে তিনি প্রাণীদের 2 ভাগ করেন, একটা হচ্ছে এনাইমা যাতে আরবিসি প্রেজেন্ট, আর একটা হচ্ছে এনাইমা যাতে আরবিসি প্রেজেন্ট নয়। ওকে, আর যে প্ল্যান্ট তাদের তিনি মূলত উচ্চতার ভিত্তিতেই ভাগ করে দেন, একটা হচ্ছে হার্বস, সার্বস আর ট্রিস। বিরুৎ, গুল্ম আর বৃক্ষ কমন। এরপর আমরা দেখব 2 কিংডম ক্লাসিফিকেশন, যেটা করেছিলেন বিজ্ঞানী ক্যারলাস লিনিয়াস। তিনি মূলত কোষ প্রাচীরের উপর ভিত্তি করে জীবকে 2টি শ্রেণীতে ভাগ করেন, কোষ প্রাচীরের উপর ভিত্তি করে। কমন, একটাকে তিনি বলেন প্ল্যান্ট আর একটাকে বলেন অ্যানিমেলিয়া। ওকে, তাহলে কোষ প্রাচীরের উপর ভিত্তি করে জীবকে 2টি শ্রেণীতে ভাগ করেন কে? ক্যারলাস লিনিয়াস। এটাকে আমরা বলবো 2 কিংডম ক্লাসিফিকেশন। এগুলো ক্লাসিফিকেশনের স্টার্টিং, তাই আমরা 2 কিংডম 3 কিংডম সব কিছুর কথাই জানবো। এরপরে আছে 3 কিংডম ক্লাসিফিকেশন, যেটা করেছিলেন বিজ্ঞানী আর্নেস্ট হেকেল। কে করেছিলেন? আর্নেস্ট হেকেল। কে করেছিলেন? আর্নেস্ট হেকেল। আর্নেস্ট হেকেল 3 কিংডম ক্লাসিফিকেশন করেছিলেন। তিনি কিসের উপর ভিত্তি করে নতুন একটা জীবের গোষ্ঠীর কথা বলেন? সেটা হচ্ছে ইউনিসেলুলার, অর্থাৎ এককোষী জীবদের তিনি আলাদা একটা শ্রেণী করেন, সেটা হচ্ছে প্রোটিস্টা। কমন। আর প্ল্যান্টি ও অ্যানিমেলিয়া যেটা আগে থেকেই ছিল, অর্থাৎ ক্যারলাস লিনিয়াস যে 2 কিংডম ক্লাসিফিকেশন দিয়েছিলেন তার সেটাকে নিয়ে তিনি নতুন একটা শ্রেণীর কথা বলেন, রাজ্যের কথা বলেন, সেটা হচ্ছে প্রোটিস্টা। এরপরে আসে আমাদের কাছে 4 কিংডম ক্লাসিফিকেশন, যেটা দিয়েছিলেন বিজ্ঞানী কোপল্যান্ড। বিজ্ঞানী কোপল্যান্ড 4 কিংডম ক্লাসিফিকেশনের কথা বলেন, নতুন একটা শ্রেণী বিভাগ কিসের উপর ভিত্তি করে? প্রোক্যারিওটিক কোষ ও ইউক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক কোষ ও ইউক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের উপর ভিত্তি করে তিনি প্রোক্যারিওটিক যে জীবগুলো তাদের তিনি একটা আলাদা নাম দেন, সেটা হচ্ছে মনেরা। আর ইউক্যারিওটিক এর উপর ভিত্তি করে যে এককোষী শ্রেণীটা ছিল সেটাতে নতুন একটা রাজ্য যোগ করেন, সেটা হলো মনেরা। তাহলে আমরা 4টা রাজ্য কী কী পেলাম? মনেরা, প্রোটিস্টা, প্ল্যান্টি ও অ্যানিমেলিয়া। এরপরে আমাদের কাছে আসে 5 কিংডম ক্লাসিফিকেশন, যেটা 1969 সালে দিয়েছিলেন WH হুইটেকার। কে দিয়েছিলেন? WH হুইটেকার। WH হুইটেকার এই 5 কিংডম ক্লাসিফিকেশন দিয়েছিলেন। জীবের গঠন, খাদ্যের ধরন, তারপরে মোড অফ নিউট্রিশন এবং অন্য অনেক বৈশিষ্ট্য নিয়ে তিনি 5 কিংডম ক্লাসিফিকেশনের কথা দিয়েছিলেন, যেটা সবচেয়ে গ্রহণযোগ্য। সেই 5টা রাজ্য কী কী ছিল? মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টস ও অ্যানিমেলিয়া। কমন। এবার আমরা থিওরিগুলো দেখে নিই।
অবৈজ্ঞানিক পদ্ধতিতে জীবজগতের শ্রেণীবিন্যাস করার নিদর্শন আমরা আমাদের বেদ, ছান্দোগ্য, উপনিষদ, সুশ্রুত সংহিতায় পেয়ে থাকি। প্রথম বৈজ্ঞানিক পদ্ধতিতে শ্রেণীবিন্যাস করেন অ্যারিস্টটল। তিনি আরবিসির উপর ভিত্তি করে এনাইমা ও এনাইমা, যাতে আরবিসি প্রেজেন্ট এতে আরবিসি প্রেজেন্ট নয়, দুভাগে ভাগ করেন এবং উদ্ভিদদের তিনি বিরুৎ, গুল্ম ও বৃক্ষ 3টি শ্রেণীতে ভাগ করেছিলেন। আচ্ছা, 2 কিংডম ক্লাসিফিকেশনের কথা বললাম, ক্যারলাস লিনিয়াস দিয়েছিলেন। কোষ প্রাচীরের উপর ভিত্তি করে তিনি উদ্ভিদ ও প্রাণী 2টি শ্রেণীতে ভাগ করেন। 3 কিংডম ক্লাসিফিকেশন, আর্নেস্ট হেকেল, তিনি এককোষী জীবদের নতুন নাম দেন প্রোটিস্টা। প্রোটিস্টা, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া 3টি শ্রেণী। এরপরে আমরা পড়ব 4 কিংডম ক্লাসিফিকেশন। এরপরে আমরা দেখব 4 কিংডম ক্লাসিফিকেশন। 4 কিংডম ক্লাসিফিকেশন কে দিয়েছিলেন? কোপল্যান্ড। তিনি প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক কোষের উপর ভিত্তি করে নতুন শ্রেণী মনেরার উপস্থাপন করেন। মনেরা, প্রোটিস্টা, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া তার দেওয়া 4টি কিংডম বা রাজ্য। এরপরে 5 কিংডম ক্লাসিফিকেশন 1969 সালে আর.এইচ. হুইটেকার জীবের 5 রাজ্যভুক্ত শ্রেণীবিভাগ করেছিলেন। সেল স্ট্রাকচার, বডি অর্গানাইজেশন, মোড অফ নিউট্রিশন, রিপ্রোডাকশন ইত্যাদির উপর ভিত্তি করে তার এই 5 রাজ্যভুক্ত শ্রেণীবিভাগ তিনি করেছিলেন। কী কী ছিল সেগুলো? মনেরা, প্রোটিস্টা, ছত্রাক, প্ল্যান্টি আর অ্যানিমেলিয়া। ওকে, এছাড়াও তিনি জীব ও জড়ের মধ্যবর্তী কিছু প্রাণীর কথাও বলেছিলেন, যেগুলোকে আমরা ভাইরাস বলে চিনে থাকি। বিজ্ঞানী আর.এইচ. হুইটেকার জীবের যে 5 রাজ্যভুক্ত শ্রেণীবিভাগ আমাদের কাছে উপস্থাপন করেছিলেন, প্রত্যেকটা রাজ্যকেই আমাদের আলাদা আলাদাভাবে বিস্তারিত আলোচনা করতে হবে। আজকে আমরা যে রাজ্যটা নিয়ে আলোচনা করব সেটা হলো মনেরা। কোন প্রকারের জীবদের আমরা মনেরা রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত করেছিলাম, আমরা তাদের বৈশিষ্ট্যগুলো এবার একবার করে দেখে নিই। মনেরা রাজ্যের যে জীবগুলো, তাদের মূল যে বৈশিষ্ট্য সেটা কী ছিল? 1 নম্বর, তারা হচ্ছে এককোষী। সেই জীবগুলো কী ছিল? সেই জীবগুলো ছিল এককোষী। সেই জীবগুলো কী হবে? এককোষী হবে। তারা কী হবে? প্রোক্যারিওটিক হবে। প্রোক্যারিওটিক হবে। প্রোক্যারিওটিক অর্থাৎ তাদের যে কোষ অনুন্নত প্রকৃতির। এরা কী হবে? এরা হচ্ছে স্বভোজী, পরভোজী, পুষ্টিসম্পন্ন হতে পারে। স্বভোজী হতে পারে, স্বভোজী হতে পারে বা পরভোজীও হতে পারে। স্বভোজী, পরভোজী উভয়ই হতে পারে। আর এদের আমরা পৃথিবীর সর্বত্র পেয়ে যাব। যে কোনো হার্শ কন্ডিশনেও আমরা পেয়ে যাব। আমাদের সমাজে তো পাবই। তাছাড়া অত্যন্ত লবণাক্ত পরিবেশে, উচ্চ তাপমাত্রা, অ্যানোরোবিক কন্ডিশনে এদের আমরা পেয়ে যাব। আবার এদের যে কোষের মধ্যে কোষীয় অঙ্গাণু সেগুলো অনুপস্থিত থাকে। তাহলে এই মনেরা রাজ্যের মধ্যে যেসব জীবদের আমরা অন্তর্ভুক্ত করতে পারি তার মধ্যে মূল হচ্ছে ব্যাকটেরিয়া, আর আছে মাইক্রোপ্লাজমা ও সায়ানোব্যাকটেরিয়া অর্থাৎ নীলাভ, সবুজ শৈবাল। এরা হলো মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত। মনেরা রাজ্যের মধ্যে বৃহত্তম যে জীব সেটা হলো ব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিয়া সম্পর্কে আমাদের একটু বিস্তারিত আলোচনা করতে হবে। কেমন? আগে আমরা মনেরা রাজ্যের বৈশিষ্ট্যগুলো একবার দেখে নিই। এরা এককোষী, প্রোক্যারিওটিক, অণুবীক্ষণিক জীব। এরা স্বভোজী, পরভোজী, পুষ্টিসম্পন্ন। এদের যে কোষ প্রাচীর সেটা পেপটাইড ও গ্লাইকন দিয়ে তৈরি, অর্থাৎ প্রোটিন ও কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট বলতে শর্করা দিয়ে তৈরি। এরা সর্বত্র পাওয়া যায়, জল, স্থল, আকাশ। এদের যে জননের প্রক্রিয়া প্রধানত বিভাজন পদ্ধতিতে এরা বংশবিস্তার করে, যদিও কিছু ব্যাকটেরিয়া যৌন জননেও সক্ষম। আর উদাহরণ কি? ব্যাকটেরিয়া, মাইক্রোপ্লাজমা, নীলাভ, সবুজ শৈবাল অর্থাৎ যারা সবুজ পুষ্টি সম্পন্ন নীলাভ, সবুজ শৈবাল মূলত সায়ানোব্যাকটেরিয়া, অ্যানাবিনা, নস্টক এগুলো। তো মাইক্রোপ্লাজমা সম্পর্কে আমরা সবাই শুনেছি। সেটা কি? সেটা হচ্ছে ক্ষুদ্রতম কোষ। এটাকে পিপিএলও বলা হয়, প্লুরোনিউমিনিয়া লাইক অর্গানিজম। বৃহত্তম কোষ কি? উট পাখির ডিম। এবার আমরা বিস্তারিত আলোচনা করব একটু ব্যাকটেরিয়া নিয়ে, ব্যাকটেরিয়ার যে সেল স্ট্রাকচার সেটা নিয়ে। কমন এই হলো আমাদের একটা ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার শরীরের মধ্যে কি কি থাকে এখান থেকে আমাদের ভালো করে একটু আলোচনাটা করতে হবে। ব্যাকটেরিয়ার শরীরের সবচেয়ে বাইরে যেটা থাকে, ব্যাকটেরিয়ার শরীরের সবচেয়ে বাইরে যেটা থাকে সেটাকে আমরা বলবো ক্যাপসুল। ব্যাকটেরিয়ার বাইরের সবচেয়ে বাইরে, শরীরের সবচেয়ে বাইরে কি থাকে? সবচেয়ে বাইরে থাকে হচ্ছে ক্যাপসুল। ক্যাপসুল।
ক্যাপসুলের ভিতরে কে থাকে? ক্যাপসুলের ভিতরে থাকে কোষ প্রাচীর বা সেল ওয়াল। কি থাকে? কোষ প্রাচীর, সেল ওয়াল। সেল ওয়ালের ভিতরে কে থাকে? সেল মেমব্রেনগুলো এরকম করে ভিতরে একটু প্রবেশ করে থাকে। এটাকে আমরা কি বলবো? এই অংশটাকে আমরা বলবো মেসোজোম। কি স্যার মেসোজোম? মেসোজোম হলো আমাদের শরীরে যেমন মাইটোকন্ড্রিয়া আছে উন্নত পর্যায়ের প্রাণীদের, সেরকমই ব্যাকটেরিয়ার শরীরে মাইটোকন্ড্রিয়ার বদলে থাকে মেসোজোম। এদের শরীরে কি থাকে? মেসোজোম, যেটা এদের বিপাকীয় কার্য সম্পাদন করে। এবং এদের শরীরে পেঁচানো একটা ডিএনএ থাকে, যেটাকে আমরা বলবো নিউক্লিয়েড। কমন নিউক্লিয়েড, এটাকে আমরা বলবো নিউক্লিয়েড। আর কি থাকে? আর থাকে ডিএনএর এক্সট্রা একটা উপাদান থাকে, সেটাকে আমরা বলবো প্লাজমিড। সেটাকে আমরা কি বলবো? প্লাজমিড। এখানে প্লাজমিড, হ্যাঁ এই যে প্লাজমিড, এখানে হচ্ছে আমাদের প্লাজমিড থাকে, যেটা ওদের রেপ্লিকেশনে সক্ষম। এদের মধ্যে এরকম বাঁকানো যে অংশগুলো থাকে সেগুলোকে আমরা কি বলবো? ফ্লাজেলাম। আর শরীরের মধ্যে এইভাবে যে অংশগুলো থাকে সেগুলোকে আমরা বলবো পিল্লি। কমন। আর এদের মধ্যে রাইবোজোম থাকে 70S প্রকৃতির। রাইবোজোম হচ্ছে 70S প্রকৃতির। আর এই গোটা অংশটাকে আমরা বলবো সাইটোপ্লাজম। তাহলে দেখো এদের মধ্যে আমরা এই ছবিটাতে দেখি কি আছে। রাইবোজোম আছে, এগুলো হলো রাইবোজোম। মেসোজোম, এই অংশটা হলো মেসোজোম। প্লাজমা মেমব্রেন, ভিতরের অংশটা প্লাজমা মেমব্রেন। তারপরের অংশটাকে সেল ওয়াল, আর সবচেয়ে বাইরেরটাকে আমরা বলবো ক্যাপসুল। আর এটা হচ্ছে এদের প্লাজমিড, এটা হলো ফ্লাজেলাম, এটা হলো পিল্লি। আর এই অংশটা হচ্ছে নিউক্লিয়েড, এটা হলো সাইটোপ্লাজম। ওকে, তাহলে এইগুলো আমাদের ব্যাকটেরিয়ার স্ট্রাকচার। ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীর, আমরা মনেরার যে কোষ প্রাচীর পড়লাম, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরও পেপটাইড ও গ্লাইকান দিয়ে তৈরি। ব্যাকটেরিয়ার যে আবিষ্কার সেটা করেন লিভেনহুক 1676 সালে। এবার ব্যাকটেরিয়ার কিছু ইনফরমেশন আমরা জেনে নিই। ব্যাকটেরিয়া আবিষ্কার করেন বিজ্ঞানী লিভেনহুক 1676 সালে। ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য কি? এরা এককোষী, প্রোক্যারিওটিক, আণুবীক্ষণিক জীব, স্বভোজী বা পরভোজী পুষ্টি সম্পন্ন। এদের কোষ প্রাচীর ও পেপটাইড ও গ্লাইকান দিয়ে তৈরি, অর্থাৎ প্রোটিন ও কার্বোহাইড্রেট। এদের কোষ প্রাচীর বাইরের যে আবরণ তাকে ক্যাপসুল বলা হয়। এরা জল, স্থল সর্বত্রই পাওয়া যায়। আর কি? এদের যে ওজন ও জনন পদ্ধতি সেটা সাধারণত বিভাজন পদ্ধতিতে হয়। এদের মাইটোকন্ড্রিয়া থাকে না, এদের বদলে কি থাকে? মেসোজোম থাকে। খুব ইম্পর্টেন্ট, মেসোজোম, যেটা এদের বিপাকীয় ক্রিয়া অর্থাৎ শ্বসনে সহায়তা করে থাকে। এদের যে পেঁচানো ডিএনএ, যেটা নিউক্লিয় পর্দাবিহীন, সেটাকে আমরা বলবো নিউক্লিয়েড। এদের মধ্যে কিছু ব্যাকটেরিয়ার ফ্লাজেলাও থাকে। রাইবোজোম এদের 70S প্রকৃতির। আচ্ছা, এবার আমরা একটা জিনিস জানবো, সেটা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। দেখা গেছে কোষ প্রাচীরের গঠনের উপর ভিত্তি করে, মানে তারতম্যের উপর ভিত্তি করে কিছু ব্যাকটেরিয়া স্ট্রেইনের মধ্যে অর্থাৎ কিছু রঞ্জকের মধ্যে বেগুনি ও নীল রঙের হয়। এদেরকে আমরা বলবো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। এদেরকে আমরা কি বলবো? গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, যেমন অ্যান্টেনিওমাইসেটিস। আর কিছু ব্যাকটেরিয়া লাল ও গোলাপি রঙের হয়, এদেরকে আমরা বলবো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, যেমন হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া ও রিকটিসিয়া। এদের যে এক্সট্রা ক্রোমোজোমাল অর্গান সেটাকে আমরা বলবো প্লাজমিড, যেটা সেলফ রেপ্লিকেশনে সক্ষম। এবার আমরা দেখে নেব ব্যাকটেরিয়ার প্রকারভেদ সম্পর্কে। ব্যাকটেরিয়াকে সর্বপ্রথম আমরা দুটো ভাগে ভাগ করব। একটাকে আমরা বলবো আর্কিও ব্যাকটেরিয়া, আর একটাকে বলবো ইউ ব্যাকটেরিয়া। আর্কিও ব্যাকটেরিয়া অর্থাৎ প্রিমিটিভ ব্যাকটেরিয়া, একদম প্রাচীন ব্যাকটেরিয়া। এরা কঠোর অবস্থায় বেঁচে থাকতে পারে, যেমন মিথানোজেনিক ব্যাকটেরিয়া, যেটা অ্যানারোবিক কন্ডিশনে বেঁচে থাকে। হ্যালো ব্যাকটেরিয়া লবণাক্ত পরিবেশে বেঁচে থাকে। থার্মো অ্যাসিডোফিলস, যেটা উচ্চ তাপমাত্রায় বেঁচে থাকতে পারে। আর ইউ ব্যাকটেরিয়া বলতে ট্রু ব্যাকটেরিয়া। কমন, যার মধ্যে ব্যাকটেরিয়ার সমস্ত বৈশিষ্ট্যগুলো বর্তমান থাকে। এবার ইউ ব্যাকটেরিয়াকেও বিভিন্ন ভাগে ভাগ করা হয়। তাদের
বিভিন্ন রকমভাবে আমরা ভাগ করতে পারি। প্রথমত ইউ ব্যাকটেরিয়াকে আমরা তাদের আকার বা শেপের উপর ভিত্তি করে ভাগ করব। আকার বা শেপের উপর ভিত্তি করে ইউ ব্যাকটেরিয়াকে ক্লাসিফাই করব। যেমন যেগুলো গোলাকার ব্যাকটেরিয়াকে আমরা কি বলবো? কোকাস বা কোকি। কোকাস বা কোকি বলবো গোলাকার ব্যাকটেরিয়াকে। এগুলো হলো গোলাকার ব্যাকটেরিয়া। আর যেগুলো ডিম্বাকার ব্যাকটেরিয়া তাদেরকে আমরা কি বলবো? কোক্কা বেসিলাস। ওকে, এটা হচ্ছে দণ্ডাকার ব্যাকটেরিয়া, ডিম্বাকার ব্যাকটেরিয়া। এরপরে যেগুলো কমা আকৃতি ব্যাকটেরিয়া তাদেরকে আমরা বলবো ভিব্রিও। কমা আকৃতিকে আমরা কি বলবো? ভিব্রিও। যেগুলো দণ্ডাকার ব্যাকটেরিয়াকে আমরা কি বলবো? বেসিলাস। দণ্ডাকার ব্যাকটেরিয়াকে আমরা বলবো বেসিলাস। এবং যেগুলো প্যাঁচানো ব্যাকটেরিয়া তাদেরকে আমরা বলবো স্পাইরিলাম। দণ্ডাকার ব্যাকটেরিয়াকে আমরা বলবো স্পাইরিলাম। ওকে, দণ্ডাকার ব্যাকটেরিয়াকে আমরা বলবো স্পাইরিলাম। এই হচ্ছে ব্যাকটেরিয়ার শেপের উপর ভিত্তি করে তাদের প্রকারভেদ। গোলাকার ব্যাকটেরিয়াকে ককি, ডিম্বাকারকে আমরা বলবো ককি বেসিলাস। ডিম্বাকারকে আমরা কি বলবো? ককি বেসিলাস। ওকে, ডিম্বাকারকে ককি বেসিলাস, দণ্ডাকারকে বেসিলাস, সর্পিলাকার ব্যাকটেরিয়াকে স্পাইরিলাম, কমাকৃতিকে ভিব্রিও। আচ্ছা, এরপরে আমরা দেখব ব্যাকটেরিয়ার প্রকারভেদ পুষ্টির প্রকৃতি অনুযায়ী ব্যাকটেরিয়া অটোট্রফিক আর হেটারোট্রফিক। অটোট্রফিক ব্যাকটেরিয়া অর্থাৎ যারা নিজের খাদ্য নিজে উৎপাদন করে। সেই অটোট্রফিক ব্যাকটেরিয়া আবার দুই ধরনের। একটা হচ্ছে ফটো অটোট্রফিক, যারা সালোক সংশ্লেষে সক্ষম। ফটো অটোট্রফিক ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষে সক্ষম। আমরা সালোক সংশ্লেষে সক্ষম ব্যাকটেরিয়ার উদাহরণ দাও, খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। সায়ানোব্যাকটেরিয়া, রেডোসিউডোমোনাস ও রেডোস্পাইরিলাম, এদের নাম অবশ্যই শুনেছি, তাই না? এবার হচ্ছে কেমো অটোট্রফিক ব্যাকটেরিয়া। কি স্যার এটা? কেমো অটোট্রফিক ব্যাকটেরিয়া যারা অজৈব পদার্থ থেকে খাবার সংগ্রহ করতে পারে তাদেরকে আমরা বলবো কেমো অটোট্রফিক ব্যাকটেরিয়া, যেমন নাইট্রোব্যাক্টর ও নাইট্রোসোমোনাস। হেটারোট্রফিক ব্যাকটেরিয়া অর্থাৎ খাদ্যের জন্য যারা অন্যের উপর নির্ভরশীল, যেমন মৃতজীবী, নিকার্ডিয়া, মিথোজীবী, রাইজোবিয়াম, পরজীবী, ভিব্রিও কোলোরি। কমন। এরপরে ব্যাকটেরিয়ার কিছু ক্ষতিকারক প্রভাব আমরা আলোচনা করব। কলেরা রোগ ছড়ায় যে ব্যাকটেরিয়া সেটাকে ভিব্রিও কোলোরি। যক্ষা রোগ ছড়ায় ব্যাকটেরিয়া মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। টাইফয়েড রোগ ছড়ায় সালমোনেল্লা টাইফি। প্লেগ রোগ ছড়ায় ইরসিনিয়া পেস্টিস। কুষ্ঠ রোগ ছড়ায় মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি। কমন। এই গেল আমাদের মনেরা রাজ্য সম্পর্কে একটা কমপ্লিট ইনফরমেশন, যেটা আমরা বলতে পারি 9কে কভার করা হয়েছে, ক্লাস 9কে কভার করা হয়েছে, সঙ্গে কিছু অ্যাডভান্স ইনফরমেশন আমরা জেনে নিলাম। ওকে, এরপরে ক্লাসে আমরা প্রোটিস্টা, ফাঞ্জি এই রাজ্যগুলো নিয়ে আলোচনা করব। তার পরবর্তী ক্লাসে আবার প্ল্যান্টি, অ্যানিমেলিয়া এগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? যদি ক্লাস ভালো লাগে চ্যানেলের সঙ্গে থাকো। ধন্যবাদ।